দেখো আমি তোমাদেরকে এক্সটেনশন এবং অবজেক্ট এটা কোনটা আসলে হবে বা কোনটা আসলে লেখা উচিত আমাদের। দেখো ডু, যদি আমি জাস্ট যদি ডু বলি, জাস্ট ডু, ডু মানে কি করা, এটা একটা ওয়ার্ড, যদিও দেখাচ্ছে এটা একটা ওয়ার্ড, ডু মানে করা। এখন যদি আমি জাস্ট আমি এটা বলি যে ডু, তোমার দিকে আমি মার্ক করে বলতেছি ডু, তার মানে কি করো, মানে তোমাকে আমি বলতেছি ইউ ডু। তো ইউ ডু না বলে জাস্ট আমি তোমার দিকে লক্ষ্য করে আমি বলতেছি করো, তার মানে আমি তোমাকে ডু বললেই আমি বুঝে নিব যে ইউ ডু মানে তুমি করো। বুঝছো, এটা কিন্তু একটা সেন্টেন্স, একটা ওয়ান ওয়ার্ড সেন্টেন্স। এটা কি ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, মানে একটা ওয়ার্ড দিয়েই একটা সেন্টেন্স। আমরা সেন্টেন্স গুলো প্রথমে কি সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অনেকগুলো শব্দ মিলে সাধারণত আমরা সেন্টেন্স দেখি, তাই না? কিন্তু একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হতে পারে, একটা ওয়ার্ড জাস্ট ডু সেন্টেন্স। বুঝতে পারছো? তারপরে ধরো এটা তো নর্মালি কি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না, আদেশ সূচক বাক্য। আর সাধারণ বাক্যগুলো সাধারণত আমাদের প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে এক্সটেনশনাল হচ্ছে পার্ট অফ সেন্টেন্স এরকম বসতে পারে। তো আমি এখানে দেখি, দেখো প্রথমে সাবজেক্ট বসলাম আর একটা ভার্ব বসলাম। তো আই গো, আমি যাই, আই গো আমি যাই। এটাকে তোমরা বিভিন্ন টেন্সে তোমরা পরিবর্তন করো, যেমন আমি যাই, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি, আমি যাব, আমি যাচ্ছি, আমি যাইতে থাকবো, আমি গিয়ে থাকবো। এই যে একটা সেন্টেন্স যে বিভিন্ন ভাবে লেখা যায়, এটা তোমাকে চিন্তা করতে হবে যে আমি যাই, তাহলে আমি গিয়েছি এটা কিভাবে লিখবো, আমি গিয়েছিলাম এটা কিভাবে লিখবো, জাস্ট টেন্সের চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছো? এখন এটাকে যদি আরেকটু এক্সটেন্ড করি, যদি ধরো আমি স্কুলে যাই, তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখন দেখো টু স্কুল, তাহলে আমরা মানে ছোটবেলায় এরকম অনেকে শিখে যে সাবজেক্ট তারপর ভার্ব তারপর কি বসে, অবজেক্ট বসে। অনেকে বলে না আসলে অবজেক্টটা কি, ভার্বকে মনে রাখবে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ওই বাক্যের অবজেক্ট। এখন দেখো আমি যাই, এখন যাই কি যাই, অ্যান্সার আছে? ইজ দেয়ার এনি অ্যান্সার টু দিস কোশ্চেন? আমি যাই, কোনো অ্যান্সার নাই। আমি কাকে যাই, অ্যান্সার আছে? অ্যান্সার নেই। তার মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায়, তাহলে বুঝে নিতে হবে ওই বাক্যের অবজেক্ট নাই। তাহলে আই গো টু স্কুল এটার কোনো অবজেক্ট নাই। বুঝতে পারছো? এই সেন্টেন্সের এই গো এর অবজেক্ট নাই। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে, কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায় তাহলে ওইটার কোনো অবজেক্ট নাই। তাহলে ওটা কি? তাহলে ওটার নাম কি বলবো? অতিরিক্ত অংশ আমরা বলবো। আর অবজেক্টও যদি পাওয়া যায়, যেমন ধরো ফর এক্সাম্পল আই ডু ইট, আমি ইহা করি, তাহলে আমি কি করি, দেখো করি, করিকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হলো অবজেক্ট। তাহলে আমি কি করি, ইহা করি, তাহলে ইটটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, কিন্তু এটাও তো একটা অতিরিক্ত অংশ, তাই না? সাবজেক্ট ভার্ব, তারপরে আমি যদি বলি এটা একটা অতিরিক্ত অংশ, আমি বলতে পারি না এটা একটা এক্সট্রা একটা অংশ না? আই ডু তো একটা সেন্টেন্স হয়ে গেছে, আমি করি, আমি কি করি, আমি ইহা করি, তাহলে ইহাকে আমি অতিরিক্ত অংশ বলতে পারতেছি না? আবার টু স্কুল এটাকেও অতিরিক্ত অংশ বলতে পারতেছি। তার মানে সব ক্ষেত্রেই আমি এক্সটেনশন বলতে পারবো কিন্তু অবজেক্ট বলতে পারবো না, কেননা এটার ক্ষেত্রে কিন্তু এটা অবজেক্ট না, কিন্তু আমি এটা বলতে পারি না এটা অতিরিক্ত অংশ। আবার এটার ক্ষেত্রে আমি বলতে পারি এটাও একটা অতিরিক্ত অংশ, আই ডু ইট, আমি কি করি, আমি ইহা করি। তার মানে দুটাই আমি এক্সটেনশন বলতে পারবো কিন্তু দুটাই আমি অবজেক্ট বলতে পারবো না। এই জন্য বেটার হলো সাবজেক্ট তার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বলা। বুঝতে পেরেছো তোমরা কেন এক্সটেনশন বলবো, কেন অবজেক্ট না বলবো? বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এখান থেকে আরেকটা জিনিস, দারুণ একটা জিনিস শেখার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমরা ধরো ক্লাস 8-এ পড়ো, তোমরা প্যাসিভ ভয়েস শিখবা, ভয়েস চেঞ্জ শিখতে হবে না? ভয়েস চেঞ্জ না শিখলে কিন্তু ভালো বাক্য শিখতে পারবে না। ভালো ইংরেজি জানতে গেলেই তোমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। প্যাসিভ ভয়েস বোঝা ছাড়া কখনোই ভালো ইংরেজি শেখা সম্ভব না। ক্লিয়ার? সো প্যাসিভ ভয়েস শিখতে হবে। তো এখন অনেক সেন্টেন্স আছে যেগুলো প্যাসিভ ভয়েস হয় না। সব বাক্যে কিন্তু প্যাসিভ ভয়েস হয় না, সব বাক্যের প্যাসিভ ভয়েস হয় না, মনে রাখবে সব বাক্যের প্যাসিভ ভয়েস হয় না। এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে কোন কোন বাক্যের প্যাসিভ ভয়েস হয় আর কোন কোন বাক্যের প্যাসিভ ভয়েস হয় না, এটা তাহলে জানতে পারলে আমার জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে মনে রাখবে যে সমস্ত বাক্যে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, সেই বাক্যের
সেই বাক্যকে প্যাসিভ ভয়েস বানানো যাবে। আর যেই ভার্বটা ট্রানজিটিভ না, ইনট্রানজিটিভ ভার্ব অথবা বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব দিয়েই বাক্য তৈরি করা আছে। যেমন আই হ্যাভ এ পেন, জাস্ট আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। হ্যাঁ, আবার যদি আই এম এ স্টুডেন্ট ইন ক্লাস 8 অথবা অফ ক্লাস 8, তাহলে আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। তাহলে দেখো এইটাও কিন্তু আই এম আ স্টুডেন্ট, এই অ্যামটা এখানে ভার্ব, এই ভার্বটারও কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস হবে না। তার মানে প্যাসিভ ভয়েস হচ্ছে না। প্যাসিভ ভয়েস হচ্ছে কোনগুলো? ট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্স গুলোর প্যাসিভ ভয়েস হবে, আর বাকি ভার্ব দিয়ে প্যাসিভ ভয়েস সাধারণত হয় না। কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্বে কনভার্ট করে নিয়ে, চেঞ্জ করে নিয়ে বা ধরে নিয়ে সেটা প্যাসিভ করা যেতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস a sentence with intransitive verb cannot be changed into passive voice. বুঝতে পারছো কি বললাম? A sentence with passive verb can never be changed into passive sentence. বুঝতে পারছো? অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব বিশিষ্ট বাক্যগুলোকে প্যাসিভ ভয়েস করা যায় না। এখন হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব কোশ্চেন আসতে পারে। তোমাদের মনে হয় কঠিন লাগতেছে, তাই না? কঠিন লাগতেছে আমি জানি, কিন্তু তোমরা ছোট ক্লাসে পড়ো তো, এই কারণে কঠিন লাগতেছে। বুঝতে পারছো? এটা একটু বড় ক্লাসের পড়া। তো এনিওয়ে, এটুকুই জানো যে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। এখন ট্রানজিটিভ ভার্ব কি আর ইনট্রানজিটিভ, এটা এক লাইনে বলে দিই। যেসব ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে বা অবজেক্ট গ্রহণ করে বা গ্রহণ করার যোগ্যতা আছে, যে সমস্ত ভার্বের, সেগুলো ট্রানজিটিভ ভার্ব। আর যেগুলোর অবজেক্ট গ্রহণ করার যোগ্যতা নাই সেগুলো ইনট্রানজিটিভ। ফর এক্সাম্পল, আই গো টু স্কুল। দেখো টু স্কুল এটা তো অবজেক্ট না, এটা অবজেক্ট নিতেও পারে না, আর সে কারণে এই বাক্যের প্যাসিভ ভয়েস হয় না। বুঝতে পেরেছো? আবার দেখো আই ডু ইট, এটা অবজেক্ট আছে, ইট আছে না, এটা প্যাসিভ হবে না। ইট ইজ ডান বাই মি, ইটটা সাবজেক্ট হয়ে যাবে, তাই না? এটা যদি প্যাসিভ করো তাহলে কি হবে? ইটটা সাবজেক্ট হয়ে যাবে, তাই না? আর এখানে একটা বি ভার্ব আছে, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, তাহলে ইট ইজ, ইটের পরে কি হবে? ইজ হবে। ডু এর পাস্ট পার্টিসিপল হবে, কি হবে? ডান, ইট ইজ ডান। আর এই সাবজেক্টটার অবজেক্ট হয়ে যাবে, তাই না? আই এর অবজেক্ট কি? মি। আর একটা এর আগে একটা বাই আসবে, কেমন? তাহলে ইট ইজ ডান বাই মি, এইটা হচ্ছে এটার প্যাসিভ ভয়েস। সহজেই হয়ে গেল। বুঝতে পেরেছো? এখান থেকে আরেকটা জিনিস শেখা যায়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস চিনিবার উপায়। হাউ টু আইডেন্টিফাই প্যাসিভ ভয়েস অর প্যাসিভ স্ট্রাকচার অফ আ সেন্টেন্স। How to identify? How can you identify? It's very easy to understand. When you see in a sentence that is be verb plus past participle, when you find be verb plus past participle in a sentence, then you can call it passive sentence, passive voice. বুঝতে পেরেছো আমি কি বললাম? যখন তোমরা দেখবে কোন সেন্টেন্সে বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল আছে, তখন সেটা কি হবে? প্যাসিভ ভয়েস হবে। বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। দেখো এটা বি ভার্ব না, ইজটা কি ভার্ব? বি ভার্ব, তাই না? বি ভার্ব বলতে কি আমরা বুঝি? আমি, যার, ওয়াজ, ওয়ার, তাই না? তাহলে বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? হ্যাঁ, তারপর দেখো আই ডু ইট, আমি এটা করি। আবার একটা সেন্টেন্স লিখেছি, আই হ্যাভ টেকেন ইউর পেন। আমি এটা কোন টেন্সে পড়েছে বলো তো? আই হ্যাভ টেকেন ইউর পেন, আই হ্যাভ টেকেন ইউর পেন কোন টেন্স? প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভিথি প্লাস এক্সটেনশন বলবা। হ্যাঁ, এক্সটেনশন, কেমন? এক্সটেনশন বলবা। তাহলে আই হ্যাভ টেকেন ইউর পেন, আমি তোমার কলম, আমি তোমার কলম, কি অর্থটা কি হবে বলো তো? It's very important to understand the meaning of sentence. It's very important. If you can't understand the meaning of your sentence, then what's the use of learning it? What's the use of writing it? এটা লিখে লাভটা কি when you can't understand the meaning of sentence? So this is very, very important to understand the meaning.
মিনিংটা বুঝতে হবে, মিনিং বুঝলে মোস্ট অফ দ্য রুলস অফ গ্রামার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে মিনিংটা তোমাকে বুঝতে হবে, মিনিংটা তোমাকে বুঝতে হবে। ভেরি গুড, বুঝতে পেরেছো? আমাদের মিনিংটা জানতে হবে। সো আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। টেক, টেক থেকে টেকেন, টেক টু টেকেন, মানে টেক উচ্চারণটা অনেকে বলে টেক, হ্যাঁ টেকেন, হ্যাঁ উচ্চারণ তোমরা শিখে যাবা। উচ্চারণ শেখার প্রতি আমি খুব বেশি গুরুত্ব দিই না। ইটস আ টাইম অফ মানে ফ্যাক্ট দ্যাট ইউ উইল বি এবল টু মানে মেক অ্যাকসেন্ট কারেক্টলি, মানে আফটার লার্নিং সাম অফ গ্রামার ও সাম অফ ইংলিশ, সাম অফ ওয়ার্ডস, দেখবে তুমি অটোমেটিক্যালি লিখতে পারবা। দ্য মেইন থিং ইজ to understand the sentence, to know the structure of sentences. এটা ইম্পর্টেন্ট। শব্দগুলো শেখা ইম্পর্টেন্ট, শব্দগুলো অর্থগুলো শেখা ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি কোন শব্দের পরে কোন শব্দ বসতেছে, এইটা ইম্পর্টেন্ট। অনেক শব্দ, তোমাকে 10টা শব্দ দিয়ে দিলাম, একসাথে লিখে ফেললাম 10টা শব্দ, ওই 10টা শব্দ দিয়ে একটা সেন্টেন্স হবে। 5টা শব্দ দিয়ে ধরো আই হ্যাভ টেকেন ইউর পেন, 5টা শব্দ না? তো ইয়োর, হ্যাভ, আই, টেকেন, পেন, হলো? হলো না। সো এটার একটা সিকোয়েন্স আছে। অফকোর্স there must be an order of words, a sequence of words that you have to put in মানে in a sentence. প্রথমে একটা শব্দ, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এগুলোর একটা চেইন আছে, একটা চেইন। অফকোর্স there is a sequence. বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো? প্রথমে কি বসে, আমরা কি বলি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। এখন তো স্যার আমরা তো সাবজেক্টের পরে ভার্ব বসি, কিন্তু এখানে হ্যাভ ও ভার্ব, টেকেন ও ভার্ব, তাই না? দুইটা ভার্ব, তার মানে একটা সেন্টেন্সে 2টা, 3টা, 4টা, 5টা, অনেকগুলো ভার্ব বসতে পারে। বলতে পারে এটা কি ধরনের সেন্টেন্স বলতে পারবে? এটা অনেক ধরনের, আমরা অনেক কথা বলতে পারি। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট। এটাতে একটা সাবজেক্ট আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, একটা পার্টিসিপেল ভার্ব আছে। একটা সিনেমা দেখছিলাম, এই সিনেমাতে গিয়ে আফজাল শুরু হচ্ছে বিসিএস পরীক্ষায় পাস করেছে, ট্রেনিং সেন্টারে দেওয়া, ট্রেনিং